নমস্কার। খবরের অন্তরালের খবর নিয়ে ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাস। বাংলাদেশের ক্ষমতাসীন বিএনপি দল ঘোষণা করেছে 24 জুলাই অভ্যুত্থানে যে বিপুল সংখ্যক পুলিশ হত্যা হয়েছিল তার বিচার হবে। এই খবরটি প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে বিরোধিতায় ঝাঁপিয়ে পড়েছে জামায়াত ও এনসিপি দল। এখনো পর্যন্ত তাদের বিরোধিতা স্রেফ মুখের কথায় ও হুমকিতে। তবে এই বিচার যদি সত্যিই শুরু হয় তবে তারা নাকি রাজপথ কাঁপাবে। তাদের বিরোধিতা কেন, কিসের ভয়ে এবং এসব যুক্তি কতটা গ্রহণযোগ্য, এই সমস্ত বিষয় নিয়ে একটি তথ্যনিষ্ঠ আইন মোতাবেক নিরপেক্ষ আলোচনা তুলে ধরব এই প্রতিবেদনে। প্রিয় দর্শক, আজ আমরা এমন একটি বিষয়ে কথা বলবো যেখানে আবেগ খুব দ্রুত ছড়িয়ে পড়ে, কিন্তু বিচার আর রাষ্ট্রের নিরাপত্তা সংক্রান্ত প্রশ্নে আবেগ দিয়ে সিদ্ধান্ত নেওয়া শুধু ভুল নয়, বিপজ্জনক। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানকালীন সহিংসতায় 44 জন পুলিশ সদস্য নিহত হয়েছেন সরকারি তথ্য বলছে। বেসরকারি এবং কিছু অন্য সূত্র মতে এই সংখ্যা 3000। আইনের শাসন যখন থাকে না তখন সংখ্যা নিয়ে ব্যাপক গরমিল খুবই সাধারণ বিষয়। এবং বাংলাদেশে যে গত জুলাই আগস্টে আইন ছিল না, বিশেষ করে আগস্টে, সেটা তো খুবই এটা একদম প্রচারিত এবং বহু প্রচারিত কথা। তবে 44 হোক বা 4000, সংখ্যা যেটাই হোক, অভিজ্ঞতায় দেখা গেছে বিচার সত্যি সত্যি শুরু হলে নতুন নতুন হত্যার নথিপত্র সামনে চলে আসে, তার খবর সামনে আসে, যা অন্তত এখন সরকারের কাছে নেই। এটা পৃথিবীর সব জায়গাতে যখন একটা আপরাইজিং হয় তখন এই ঘটনা দেখা গেছে। পরবর্তীকালে আসল সংখ্যায়, অন্তত আসলের কাছাকাছি সংখ্যায় পৌঁছানো যায়। সুতরাং সংখ্যা বাদ রেখে মূল কথায় আসে, এই হত্যাকাণ্ডগুলোর বিচার হবে। কারণ বিচার হওয়া উচিত। এই কথাই স্বাভাবিকভাবে এটাই হলো রাষ্ট্রের দায়িত্ব। যে দায়িত্ব অন্যায়ভাবে উপেক্ষা করে নিহতের পক্ষে নয়, সম্পূর্ণ নীতিগর্হিতভাবে হত্যাকারীর সপক্ষে অবস্থান নিয়েছিল মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। ইনডেমনিটি দেওয়ার মাধ্যমে বিএনপি সরকার সেই ভুলটাকে বা অন্যায়টাকে শুধরে নিতে চাইছে। এখন বলছে পুলিশ হত্যার বিচার হবে। কিন্তু বিচার প্রক্রিয়া সামনে আসতেই জামায়াত ও এনসিপি কেন আপত্তি তুলছে, তারা ঠিক কোন আশঙ্কার কথা বলছে, আর এই আপত্তি কতটা গ্রহণযোগ্য, আদৌ গ্রহণযোগ্য কিনা, সেটাই আজ সহজ ভাষায় আইনের কাঠামোয় বোঝার চেষ্টা করব। প্রথমেই বলি, এটা কোনো দলের পক্ষে বা বিপক্ষে প্রচার করতে আমি আসিনি। আমরা 3টি জিনিস সেখানে আলাদা করে রাখব। 1, হত্যাকাণ্ডের বিচার, এটা নীতিগতভাবে অবশ্যই করতে হবে। 2, বিচার কিভাবে হবে, এখানে নিরপেক্ষতা, সাক্ষ্য প্রমাণ, তদন্তের মান, এসব প্রশ্ন চলে আসে। 3, রাজনীতি কে কি বলছে, কেন বলছে এবং সেটা আইন ও বাস্তবতার সঙ্গে মেলে কি না। হত্যার প্রেক্ষাপট সেটা কীরকম? 24 জুলাই আগস্টে সহিংসতার সময় পুলিশের ওপর আক্রমণ হয়েছে এবং সরকারি তালিকা অনুযায়ী 44 জন পুলিশ সদস্য নিহত হয়েছেন। আগেই বলেছি, বেসরকারি সূত্রে এই সংখ্যা শুধু বেশি নয়, বহু গুণ বেশি। রাস্তায় গাড়ি থামিয়ে শুরু করে পুলিশ হত্যা করা, গাড়ি থামিয়ে, তারপর থানা জ্বালিয়ে পুলিশ হত্যা, এমনকি গর্ভবতী পুলিশকে ধরে বেঁধে পুড়িয়ে দেওয়ার অভিযোগও আছে। এসব শুধু রাজনৈতিক ঘটনা নয়, ফৌজদারি অপরাধও বটে। হত্যা চেষ্টা, সহিংস হামলা, যাই ঘটুক না কেন,
ব্যক্তি বা দলীয় পরিচয়ের বাইরে গিয়ে বিচার হওয়াটাই নিয়ম। সভ্য রাষ্ট্র এ কথাই বলে। এখানে গুরুত্বপূর্ণ একটা কথা, বিচার মানে একটা শিরোনাম নয়, শুধু যে একটা হেডলাইন বিচার তা নয়। বিচার মানে তদন্ত, বিচার মানে সাক্ষ্য প্রমাণ, বিচার মানে ফরেনসিক, বিচার মানে অস্ত্রের উৎস, কমান্ড চেন, সব কিছু মিলিয়ে একটা তদন্ত, মিলিয়ে একটা ব্যাপার, সেইটা হচ্ছে বিচার। বিএনপির বিচার হবে এটা স্বাভাবিক, তবে রাজনীতি কেন ঢুকে যাচ্ছে? ঢোকা উচিত নয়। ক্ষমতাসীন পক্ষ যখন বলে বিচার হবে, তখন সেটা তো কোনো দল বলছে না, সেটা রাষ্ট্রের দায়িত্ব পালনের অঙ্গীকার হিসেবে সরকার বলছে। এ কথাটা প্রথম বলেছেন সালাউদ্দিন আহমেদ, বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী। তারপর একই কথা বলেছেন বাংলাদেশের বিএনপি দলের যিনি জেনারেল সেক্রেটারি জেনারেল, যিনি আবার ওখানে মন্ত্রী, তিনি সেই ফখরুল ইসলাম আলমগীর সাহেব, তিনি বলেছেন এ কথা। কিন্তু বর্তমান কথাটা হলো, বর্তমান বাংলাদেশের মতো তীব্র রাজনৈতিক মেরুকরণের দেশে কয়েকটা সন্দেহ দ্রুত জন্মেই যায়। সন্দেহটা যেমন, প্রথমত বিচারটা কি সিলেক্টিভ হবে? মানে এক পক্ষকে ধরবে, অন্য পক্ষকে ছাড়বে, কাউকে ধরে, একটা দলকে ধরে আরেকটা দলকে ছেড়ে দেয়া, দুদলই যেখানে ঘটনার সাথে যুক্ত থাকতে পারে। কথাটা এই জন্যই বলছি, বিএনপি নিজে 24-এর অভ্যুত্থানের অন্যতম শরিক ছিল। যদি দেখা যায় কোনো কোনো হত্যায় তাদের সংশ্লিষ্টতা ছিল, সেক্ষেত্রে তারা সিলেক্টিভ হয়ে নিজেদের সরিয়ে নেবে না তো। এ কথাটা কিন্তু বিএনপিকে স্পষ্টভাবে বলতে হবে। দ্বিতীয়ত, বিচারটা কি ন্যারেটিভ ওয়্যার হবে? ইতিহাসের ব্যাখ্যা বদলের অস্ত্র হয়ে উঠবে কেবল? স্পষ্ট করে বলি ব্যাপারটা, জুলাই অভ্যুত্থানকে আওয়ামী লীগের ন্যারেটিভ অনুযায়ী, মানে আওয়ামী লীগের সাথে সংশ্লিষ্ট, তারা বলেন যে জুলাই বিপ্লব ওটা কোনো বিপ্লবী নয়, ওটা ছিল একটা ষড়যন্ত্রের অভ্যুত্থান। তাহলে সেই ন্যারেটিভকে সামনে রেখেই কি এই জুলাই অভ্যুত্থানকে ইতিহাসে একটা ষড়যন্ত্রের অভ্যুত্থান হিসেবে পরিচিত করার চেষ্টা চলছে? সেই অস্ত্র করে তোলা হবে না তো? এই সন্দেহগুলো থেকেই বিরোধীতে আর ভাষা তৈরি হয়। তবে সন্দেহ থাকলেই বিচার বন্ধ করতে হবে বা বিচার চলবে না, এটা কোন ভদ্র সভ্য দেশের কথা? এটা তো আইনসম্মত অবস্থান নয়। এই অবস্থান তারাই নেবে যাদের ভেতরে ভয় থাকে, অর্থাৎ যে খুনি, সে কখনোই চাইবে না খুনের বিচার হোক। ফেঁসে যেতে পারে, ফেঁসে যাওয়ার ভয়। অপরাধী তাই কখনোই বিচার চায় না, কারণ সে ধরা পড়তে চায় না। এনসিপি কি বলছে এই বিচারের ঘোষণা নিয়ে? তারা দাবি করেছে যে পুলিশ হত্যার নয়, এনসিপি বা ছাত্র জনতার ওপর দায় চাপানোর চেষ্টা হচ্ছে। এটা পুলিশ হত্যার কোনো বিচারের কোনো ব্যাপারই নয়। অর্থাৎ তারা ভয় পাচ্ছে তদন্ত বিচারের মুখোমুখি হতে। বিচারের নাম করে রাজনৈতিক প্রতিপক্ষকে ফাঁসানো হতে পারে, এর আড়ালে তারা আশ্রয় নিচ্ছে। দ্বিতীয়ত, তারা বারবার প্রায়োরিটাইজেশন, অর্থাৎ কোন বিচারটা আগে হবে সেই কথা তোলে। যেমন আন্দোলনে নিহত আহতদের বিচার, রাষ্ট্রীয় সহিংসতার দায়, এসবও দৃশ্যমানভাবে সামনে আনতে হবে। এখানে তাদের বক্তব্যের একটা অংশ গ্রহণযোগ্য, যে বিচার যদি একপেশে হয় তাহলে জন আস্থা নষ্ট হয়ে যায়। কথা বলার সময় তারা অবশ্য এটা মনে রাখে না যে হাজার হাজার আওয়ামী লীগ, ছাত্রলীগ নেতা কর্মী যারা অভিযুক্ত 24-এর আন্দোলনকারীদের ওপর আক্রমণ ও হত্যার মামলায় অভিযুক্ত হওয়া এবং অভিযুক্ত হয়ে জেলে বন্দী আছে, তারা তো বন্দী রয়েছে এখন। পূর্বতন প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী মৃত্যুদণ্ড পেয়েছেন এসব অভিযোগে। সুতরাং তাদের বিচার যে হচ্ছে না বা বিচারের মুখোমুখি দাঁড় করানো হয়নি এমন তো নয়। কিন্তু এনসিপি নেতাদের বক্তব্যের আর একটা অংশ হচ্ছে সমস্যার। বিচার হলে রাজপথে নামবো বলে তারা হুমকি দিয়েছেন।
এটা বিচারকে চাপ দিয়ে প্রভাবিত করার মতো শোনায়, যা আইনের শাসনের সঙ্গে একেবারেই যায় না। জামায়াত নেতারা কি বলছেন তাদের কথাটা শুনি। দেখুন, জামায়াতের আমিরের অবস্থান নীতিগত, তিনি নীতিগত অবস্থান নেন। তিনি বলেছেন আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ সম্পূর্ণ অগ্রহণযোগ্য। এসব ভাষার কোনো অর্থই হয় না। এটা আসলে পুলিশের ভূমিকার সমালোচনা করা হয়। প্রশ্ন তাহলে তোলাই যায়, তাকে প্রশ্নটা করা যায় যে পাবলিক আইন হাতে তুলে নিল, থানা পোড়ালো, মেট্রো রেলে আগুন দিল, রাষ্ট্রীয় সম্পত্তি ধ্বংস করলো, তখন পুলিশ কি সংঘর্ষে না গিয়ে গোলাপ ফুল হাতে নিয়ে তাদের স্বাগত জানাবে? জামাতের আমির সাধারণভাবে বলছেন তিনি নাকি ন্যায় বিচারের সংস্কৃতি চান, প্রতিহিংসার রাজনীতি চান না। এই নীতিগত অবস্থান বারবার বলছেন, আবার একই সঙ্গে বলছে প্রতিহিংসা মানে ব্যবস্থা নিতে গেলেই প্রতিহিংসার অভিযোগ তুলছেন। তবে সেসব কথার কথা যে বিশ্বাসের কথা নয়, সেগুলো যে কথার কথা, আদৌ তিনি বিশ্বাস করেন না যে ন্যায় বিচারের সংস্কৃতি আসুক, সেই প্রশ্নটা থেকেই যায়। বিড়াল তপস্বী কথাটা জামাতের জন্য খুব একটা অচেনা কিন্তু নয়, খুব একটা নতুনও নয়। জামাতের সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ার বলেছেন পুলিশ হত্যার বিচারের আগে অভ্যুত্থানে নিহতদের বিচার নিশ্চিত করতে হবে। অর্থাৎ তিনি বিচার বন্ধ এই মুহূর্তে চান এমন নয়, কিন্তু তার বক্তব্য হচ্ছে কোন বিচারটা আগে হবে কোনটা পরে হবে এটা নিয়ে তিনি আপত্তি তুলেছেন। তাকে ওই একই কথা বলা হয় যে কে বলেছে যে আওয়ামী লীগ যারা ফ্যাসিস্ট সরকারের দোসর তাদের বিচার হচ্ছে না, কিংবা বিচারের কোনো ব্যবস্থা হয়নি, এ কথাটা কে তিনি কোত্থেকে জানলেন? তাদের বিচার তো হচ্ছে, একটু আগে সেটা তো বললামও। এখানে একই প্রশ্ন, আর একটা প্রশ্ন, আগেও পরের তর্কটা আইনগতভাবে কিন্তু আদৌ শক্তিশালী নয়। এর আগে অমুক খুন হয়েছিল, সেই খুনের বিচার হয়নি বলে পরের খুনের বিচার চলবে না, আইনে এরকম কোনো কথা নেই। কারণ হত্যা হলে তার মামলা চলতেই পারে, তাই আগেও হোক, আগেরটাও হোক, পরেরটাই হোক, যেটাই হোক সবকটাই হওয়া উচিত। আগেরটা তো হয়েছে, যদি নাও হয়ে থাকে তার জন্য পরেরটা হবে না, বিচার হবে না, এমন তো কোনো কথা নেই। তবে রাজনৈতিকভাবে এই তর্ক দিয়ে তারা এটা বোঝাতে চাইছে যেটা আসলে শুধু পুলিশের মৃত্যু নয়, আন্দোলনকালে অন্য মৃত্যু অত্যাচারও বিচারযোগ্য, এবং একপেশে বিচারকে তারা মানবে না। তাহলে বোঝা যাচ্ছে কতটা তারা ন্যায় বিচারের পক্ষে। আরে বিচার এক পেশে হবে না, দু পেশে হবে, সমানভাবে হবে, সেটা তো হচ্ছে কোর্টের ব্যাপার। আর এই গত 1.5 বছর তো এক পেশে ছাড়া কোনো বিচার হয়নি, তখন কোনো মুখ থেকে কথা বেরোয়নি কেন? এই প্রসঙ্গে আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে, সেটা হলো আন্দোলনের সময় ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা, চীনে তৈরি 7.62 রাইফেলের গুলির প্রসঙ্গ। এই বিষয়ে অন্তর্বর্তী ইউনূস সরকারের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী সাখাওয়াত হোসেন সাহেব কি বলেছিলেন এই সেন্সিটিভ প্রসঙ্গটা নিয়ে একবার সেটা দেখি। অস্ত্র গুলির উৎস বিষয়ে সাখাওয়াত হোসেন সাংবাদিকদের বলেছেন তিনি আহত আনসার সদস্যদের কথা শুনে, এই আহত আনসার সদস্যরা কবে তাদের সাথে তিনি দেখা করেছিলেন, অন্তর্বর্তী সরকার গঠনের পর বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আনসার সদস্যরা সচিবালয় ঘেরাও করেছিল, সচিবালয়ের ভেতরে তারা গিয়েছিল, কিন্তু সচিবালয়ের ভেতরে ঢুকে তাদের ওপরে যে গুলি চলে, সেই গুলিতে গুলিটা চালায় কারা? সাধারণ লোকজন, পাবলিক, তারা সিভিলিয়ান। এবং আনসারদের, এই আহত আনসারদের হাসপাতালে দেখতে গিয়েছিলেন। দেখতে গিয়ে তিনি খোঁজ নিয়ে জানেন সাখাওয়াত হোসেন যে তাদের শরীরে যে গুলিগুলো বিঁধে আছে সেই গুলিগুলো 7.62 রাইফেলের গুলি। তাহলে তিনি তখন প্রশ্ন করেছিলেন যে তাদের শরীরে, এই আনসারদের শরীরে পুলিশের ফায়ার কম, বরং সিভিলিয়ান পোশাকে 7.62 রাইফেলের গুলি লেগেছে। তারপরে তিনি একটা কথা বলেন যে এটা খুবই মারাত্মক। যে প্রশ্নটা এই ঘটনা তুলছে তা হলো সিভিল পোশাকে সিভিলিয়ানরা কিভাবে এমন অস্ত্র নিয়ে সচিবালয়ের গেটের ভেতর গিয়ে
গুলি করলো গেটের ভেতর থেকে। হ্যাঁ, আমি একটু ভুল বলেছি এর আগে, সেটা হচ্ছে আনসার সদস্যরা সচিবালয়ের ভেতরে ঢোকেনি, তারা বাইরে ধর্মঘট করছিল, অবস্থান করছিল, সেখানে তাদের ওপর গুলি চালানো হয় সচিবালয়ের ভেতর থেকে। তাই সাখাওয়াত হোসেন বলেছিলেন সিভিলিয়ানরা কিভাবে এমন অস্ত্র নিয়ে সচিবালয়ের গেটের ভেতরে ঢুকে সেখান থেকে গুলি করলো এদের উপর। তিনি এজন্য খুব বড় ধরনের ম্যাসিভ ইনভেস্টিগেশন দরকার বলেছিলেন, অর্থাৎ বড় পরিসরে তদন্ত ছাড়া সত্য জানা যাবে না। এই প্রসঙ্গেই উল্লেখযোগ্য আবু সঈদের মৃত্যুও হয়েছিল, কিন্তু যেভাবে সেটা নিয়েও যথেষ্ট সন্দেহ আছে। বহু মৃত্যু দেখা গেছে ওই আন্দোলনের সময়, যেগুলো 7.62 রাইফেল থেকে গুলি ছুড়ে যাদেরকে হত্যা করা হয়, এবং সেগুলি পুলিশ ছোড়েনি। তাহলে এদের কাছে কিভাবে এলো, কার কাছে এলো? তার আর একটা বাক্য এই প্রসঙ্গে খুব গুরুত্বপূর্ণ। তিনি বলেন, পুলিশ সদস্যদের হাতে 7.62 রাইফেল আছে, এটা মেনে নিলাম, কিন্তু সমস্যা হলো সিভিলিয়ানরা তাদের হাতে কিভাবে গেল এই অস্ত্র এবং কারা ব্যবহার করলো। এই কথা বলার দায়ে স্বরাষ্ট্র দপ্তর তার কাছ থেকে কেড়ে নেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। এই অংশটি কেন গুরুত্বপূর্ণ? কারণ যদি সত্যি সিভিল পোশাকে 7.62 অস্ত্র ব্যবহার হয়ে থাকে, তবে বিষয়টি শুধু দলীয় সংঘর্ষ নয়, এটা অস্ত্রলীক, অবৈধ অস্ত্রধারী নেটওয়ার্ক, যা কোনো সংঘবদ্ধ অপারেশনের দিকে ইঙ্গিত দেয়, এবং আন্দোলনের সময় আন্দোলনকারীদের বহু মৃত্যু হয়েছে এদেরই গুলিতে। এখানে কোনো দোষারোপ নয়, এখানে একটা মানদণ্ড, ফরেনসিক, ব্যালিস্টিক, অস্ত্রের ট্রেসিং, সাক্ষ্য প্রমাণ এবং ভিডিও প্রমাণ। তাহলে বিরোধিতায় যারা আজকে করছে, পুলিশ হত্যার বিচারের বিরুদ্ধে যারা বিরোধিতা করছে, তাদের এই বিরোধিতা কতটা গ্রহণযোগ্য? এখন আমরা আইনগতভাবে বিচার করলে 3 ভাগে ভাগ করতে পারি। এক, গ্রহণযোগ্য দাবি বিচার করতে হবে, কিন্তু তদন্ত নিরপেক্ষ হওয়া চাই। প্রমাণ ছাড়া কাউকে দলীয় পরিচয়ে দোষী করা হবে না। সহিংসতার সব ভিকটিম, পুলিশ, আনসার, সাধারণ মানুষ, আন্দোলনকারী সবাই ন্যায্য বিচার পাবে, এবং সেখানে দল দেখে যদি বিএনপির কেউ জড়িত থাকে তাদেরকে ছাড়া যাবে না, এটাও সরকারকে স্পষ্টভাবে বলতে হবে। দ্বিতীয়ত, আংশিক গ্রহণযোগ্য, আগে এটা পরে ওটা, এইটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এই জিনিসটা। সুতরাং এখন আমরা এই বিচার হলে রাজপথে নামবো, এই ধরনের হুমকি আদৌ গ্রহণযোগ্য নয়। কি হলে সত্যিকারের নিরপেক্ষ বিচার হবে? আমি মনে করি এই প্রশ্নে আস্থা ফেরাতে কয়েকটি জিনিস জরুরি। ব্যালিস্টিক বা ফরেনসিক এবং অস্ত্র ট্রেসিং করা, কোত্থেকে এলো, 7.62 গুলি অস্ত্রের উৎস, কারা ইস্যু করেছে, কোত্থেকে এলো, এসবের নথি ভিত্তিক তদন্ত করতে হবে। ডাইরেক্ট পারপেট্রেটর আর ইনস্টিগেটর, অর্গানাইজার আলাদা করে দেখতে হবে। কে গুলি করেছে আর কে পরিকল্পনা করেছে, উস্কানি দিয়েছে, 2 স্তরের দায় নির্ধারণ করতে হবে। সাক্ষী সুরক্ষা ও ওপেন ট্রায়ালের ব্যবস্থা করতে হবে, যাতে রাজনৈতিক ভয় এবং প্রভাব কমে মানুষ সত্যিটা জানতে পারে। শেষ কথা খুব সোজা, হত্যা কখনো পলিটিক্যাল ফুটনোট নয়, এটা রাষ্ট্রের আইনগত দায়িত্বের কেন্দ্রে থাকা অপরাধ। আর বিচারকে রাজনীতির হাতিয়ার বানালে শেষে ক্ষতিগ্রস্ত হয় সব পক্ষই, কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় সত্য, এবং যে সত্য হওয়া উচিত একটি রাষ্ট্রের ধর্ম, সেই রাষ্ট্রও ক্ষতিগ্রস্ত হয়। ধন্যবাদ।